ফার্স্ট টাইম আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এটা সম্পর্কে যাব এবং হচ্ছে এর গভীরতা এবং আদার কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ক্লাসটা একটু লং টাইম হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ক্লাস, এবং আমরা ফার্স্ট টাইমই জানবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয় এবং আসলে এটা কি। ঠিক আছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপোর্ট বলতে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি বা বুঝি, সাপোর্ট বলতে আমরা বায়ারকে বোঝানোর ট্রাই করি, যে জায়গায় হচ্ছে বায়ার থাকে। এই জিনিসটা ফোকাস একদম ডিপলি ভাবে বুঝবেন, তাহলে আপনার নেক্সট টাইমে যে অর্ডার ব্লক যেগুলো আছে, ঠিক আছে, তাহলে সেগুলো কনফার্মেশন নিয়ে অর্ডার ব্লক থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন, রেজিস্ট্যান্স থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। এখন আপনি ধরেন যে সাপোর্ট বলতে আমরা বুঝি যে জায়গায় হচ্ছে বায়ার অ্যাক্টিভ আছে, এবং রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি যে জায়গায় সেলার অ্যাক্টিভ আছে। তো মূলত সেলার এবং বায়ার অ্যাক্টিভ থাকার কারণে সাপোর্ট রেজিস্ট্যান্স কি তৈরি হয়। সবসময় যে জিনিসটা আপনারা মনে রাখবেন, যে রেজিস্ট্যান্স সবসময় তৈরি হয় উপরে এবং সাপোর্ট সবসময় তৈরি হয় নিচের দিকে। তাহলে আমাদের জন্য এখন করণীয় কি? আমরা ফার্স্ট টাইমে যে জিনিসটা দেখব, যে আমরা এটা কিভাবে মার্কেটের মধ্যে ড্রয়িংটা করতে পারি, এবং এটা আসলে মূলত সাপোর্ট কত ধরনের হয়। ঠিক আছে, আমরা সাপোর্ট কি এটা জানলাম। মার্কেটে আপনার সাপোর্ট হয় হচ্ছে তিন ধরনের, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হয় তিন ধরনের। সেটা হচ্ছে কেমন আমরা একটু দেখি। যে প্রথমত আমরা সবখানে একটা দেখি যে সাপোর্ট একটা হচ্ছে এরকম হয় যে উপরটা রেজিস্ট্যান্স এবং নিচেটা হচ্ছে সাপোর্ট। আরেকটা আমরা যেটা জানি, যেটাকে আমরা ট্রেন্ড বলে থাকি, ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটা দেখতে হয় মূলত হচ্ছে এরকম। এটা হচ্ছে সাপোর্ট ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স। আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আমরা দেখে থাকি মার্কেটের ভিতরে, সেটা হচ্ছে কিছুটা এরকম আকৃতির। ঠিক আছে, যেমন মার্কেট এটা এরকম ভাবে চলে, মার্কেট সাপোর্ট থেকে উপরে। অনেক সময় আপনি যদি, আমরা একটু পরেই আপনাকে রিয়েল মার্কেটে দেখাবো, তাহলে আপনি বুঝবেন যে আসলে কিভাবে তৈরি হয়। তাহলে আমরা কি জানলাম, মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স কত ধরনের? তিন ধরনের। এখন তিন ধরনের ভিতরে আমাদের সবসময় যেন কোনগুলা কাজে আসবে এবং আমাদের জন্য কোনগুলো ভ্যালিড হবে, সেই বিষয়টা আমাদের জানতে হবে, এবং আমাদের টাইম ফ্রেম কত মিনিট টাইম ফ্রেম এটা ড্র করব, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকা উচিত। ঠিক আছে, এবং অবশ্যই টাইম ফ্রেম দিস ম্যাটার। আপনাকে ট্রেন লাইন বলেন, ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, আপনি রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, সবার ক্ষেত্রেই আপনাকে কি করতে হবে? টাইম ফ্রেম আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি টাইম ফ্রেম যত বেস্ট আকারে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন, আপনার একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স তত স্ট্রং হবে। ঠিক আছে। তো ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বললাম, বুঝলাম যে ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন। তারপর আমরা এখানে দেখলাম কি, যে আমাদের রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন। ঠিক আছে। তো আমরা সব বিষয়গুলো নিয়ে একটু একটু কথা বলি, তারপরে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ আমাদের যে সেশনটা আছে সেটা আরো ডিপলি আলোচনায় যাব, যেহেতু অনেকে বিগিনার আছে। তো আমি আশা করি আপনারা এই বিষয়ে কয়েকটা বা তিনটা, মানে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা হয়ে গেছে। এখন আমরা রিয়েল মার্কেটে যদি এখন দেখি যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের জন্য কিভাবে এবং কোথায় ড্র করা উচিত। এখন আপনারা যে জিনিসটা ফার্স্ট টাইমে ড্রয়িং করার জন্য দেখবেন, যে আমাদের মূলত মার্কেট যখন এরকম আকারে তৈরি হয়, ফার্স্ট টাইমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে, সেই এক নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কত মিনিট টাইম ফ্রেম আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। সেটা হচ্ছে, সেটা নিয়ে যদি একটু কথা বলি, যে আপনি অনেকে যারা হচ্ছে বাইনারি ট্রেড করছেন, বাইনারি ট্রেডার যারা আছেন, বাইনারি থেকে ফরেক্সে শিফট করছেন, তারা কিন্তু আমি কখনোই বাইনারিদের দেখিনি যে তারা কি করছে, যে লং টাইম ফ্রেমে ট্রেড করে। তারা হচ্ছে 1 মিনিট যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেম দেখে কি করে, ট্রেড করে। তো ফরেক্স হচ্ছে অবশ্যই যেহেতু একটা শেয়ার মার্কেট, এবং এখানে হচ্ছে অনেক বড় একটা মার্কেট। ঠিক আছে, এটা বাইনারি প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে হয় না ভাই, এটা আপনাকে জাস্ট মনে রাখতে হবে। তো আপনার 1 মিনিট যে টাইম ফ্রেমটা আছে, অনেকে আসে মানে ফরেক্সে শিফট করার পরে এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে 1 মিনিট টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, কিন্তু এটা হচ্ছে ফুললি কি রং। এখন আমরা যারা ফরেক্স প্রফেশনালি ভাবে এখন শিখতে যাব, আপনাকে নতুন ভাবে এই বিষয়টাকে গেইন করতে হবে। যেমন আমরা যদি ধরি যে প্রথমত আমাদের টাইম ফ্রেম যেটা ধরতে হবে, আপনি যত লং টাইম ফ্রেমে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন, আপনার প্রতিটা সাপোর্ট রেজিস্ট্যান্স তত হবে স্ট্রং, এবং মানে এক কথা যত উপরে যাইতে পারবেন। যেমন আমরা যদি দেখি আমরা বর্তমানে যদি দেখি 4 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে,
ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমটা কিন্তু হায়ার টাইম ফ্রেম। এক একটা ক্যান্ডেল তৈরি হইতে আপনার সময় লাগে 4 ঘন্টা। তাহলে অবশ্যই এক একটা যখন 4 ঘন্টা ক্যান্ডেল তৈরি হবে, সেটা যদি আমরা 15 মিনিটে শিফট করি, এই 4 ঘন্টার এগেনস্টে আপনি 15 মিনিট হিসাব করে আপনার যতগুলো ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেল গুলো কিন্তু হবে একটা ক্যান্ডেল এবং 15 মিনিটে এরকম একটা রেঞ্জ। ঠিক আছে, এই জন্য আপনাদের বলবো যে হায়ার যে টাইম ফ্রেম হয়, ধরেন যে 4 আওয়ার যে টাইম ফ্রেমটা হবে, সেই 4 আওয়ার টাইম ফ্রেমে আপনি কি করেন, সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করার চেষ্টা করবেন বেশি, তাহলে আপনার প্রতিটা ট্রেড হবে ভ্যালিড। তো আমি একটা টপিক থেকে আরেকটা টপিকে যাব, আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ আপনার সকলকে বোঝানোর ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো কন্টিনিউ করা। তো প্রথমে এখন যদি আমি বলি যে আপনার 4 আওয়ার যে টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করেন, ধরেন যে আপনার এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স থেকে আপনার 4 আওয়ার টাইম ফ্রেম যদি অল্প একটু হলেও রিজেকশন দেয়, ধরেন যে এতটুকু একটা ক্যান্ডেলের মাধ্যমে রিজেকশন দিছে, আমরা যদি সেই 4 আওয়ার টাইম ফ্রেম থেকে 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি, তাহলে এই এতটুকু রিজেকশনকে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে এরকম ভাবে একটা রেঞ্জ আকারে দেখব। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন যে আপনার যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, সেটা কিন্তু খুব সহজেই ব্রেকআউট করে ফেলবে, এরকম ভাবে খুব সহজেই ব্রেকআউট করে ফেলে। কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেম বা লং আওয়ার যে টাইম ফ্রেম, ডে যে টাইম ফ্রেমটা হয়, বা 1 আওয়ার যে টাইম ফ্রেমটা, 2 আওয়ার টাইম ফ্রেম যেটা হয়, সেটাতে একটা রেজিস্ট্যান্স ব্রেক করতে কিন্তু অনেক বায়ার অ্যাক্টিভ থাকতে হয়। তার ফলেই এখান থেকে সেটা ব্রেকআউট হয়, এবং ডিরেক্টলি ভাবে সেটা ব্রেকআউট হতে পারে না। ব্রেকআউট হতে গেলে অবশ্যই অল্প একটু হলেও তাকে এখান থেকে রিজেকশন দিতে হবে। রিজেকশন বলতে কি, একটা একটা জায়গায় ধাক্কা খেয়ে তার বিপরীত দিকে মুভ করা, এটাকে বলা হয় রিজেকশন। এবং একটা লাইন যদি ব্রেকআউট করে ফেলে, সরি, একটা লাইন যদি ব্রেক করে ফেলে, তাহলে এটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ব্রেক আউট। ঠিক আছে, এখন এই বিষয়টা আমরা জানলাম, এবং আমরা হায়ার টাইম ফ্রেমে আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে এটা জানলাম। আরেকটা বিষয় জানি যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করবো, আমাদের কি কি বিষয় ফলো করতে হবে। অনলাইন ওয়ান যে নাম্বারটা দেখলাম, সেটা হচ্ছে টাইম ফ্রেম। ঠিক আছে, এবং 2 নম্বরে যেটা দেখবো, সেটা হচ্ছে কতবার একটা জায়গায় টাচ হলে আমি সেই জায়গা থেকে কি করতে পারি, আমি রেজিস্ট্যান্স বা সাপোর্ট ড্র করতে পারি। আপনারা মনে রাখবেন যে মার্কেট যখন একই জায়গায় দুইবার টাচ করবে, একই জায়গায় ধরেন যে একবার দুইবার, এই একই জায়গায় যখন দুইবার টাচ করবে, এই দুইবার টাচ করাটাকে আমরা একটা স্ট্রং পয়েন্ট হিসেবে গণ্য করবো। অনেকে আছে যে আসলে এই একবার টাচ করলে আপনারা এটাকে শর্ট টাইম কি করে নেন, একটা রেজিস্ট্যান্স বা একটা সাপোর্ট আকারে ধরে নেন। ঠিক আছে, তো এটাও অবশ্য হবে, কিন্তু আপনার 30 থেকে 40%। কিন্তু আপনাকে যদি স্ট্রং একটা লেভেল ড্র করতে হয়, অবশ্যই আপনাকে আপনি ধরেন যে দুইবার টাচ হওয়া আপনার জন্য জরুরি, তাহলে এটা আপনার জন্য 70 থেকে 80% শিওর হবে যে আপনি এই জায়গা থেকে আহ, দ্বিতীয়বার আপনি রিজেকশন ইনশাল্লাহ অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, কমপক্ষে 3বার এবং সর্বনিম্ন 2বার এবং সর্বোচ্চ 3বার যে জায়গায় আমরা টাচ দেখব, সেই জায়গাটা আমাদের জন্য কি হবে, ভ্যালিড হবে। যদি দুইবার টাচ করে সেই জায়গাটা হচ্ছে 60-70, এবং 3বার টাচ করলে সেই জায়গাটা হচ্ছে 80 থেকে 85% শিওর। ঠিক আছে, অবশ্যই লং আর যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেম। এখন যাই হোক, আমরা সরাসরি একটু ড্রয়িং এর মাধ্যমে দেখব, এবং মার্কেটে ঢুকে আমরা সেই জায়গায় অ্যানালাইসিস মাধ্যমে দেখব। ঠিক আছে, এখন সাধারণত আমরা অনেক সময় দেখি যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করি, তখন মার্কেটটা এরকম আকারে একটা নেয়। ঠিক আছে, তাহলে আমাদের জন্য মূলত করণীয় কি, আমরা কি বলছি যে দুইবার যখন একই জায়গা থেকে টাচ করবে, তখন আপনি কি করেন, এই জায়গা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। তো দুইবার টাচ করছে হচ্ছে, আমরা যদি এই জায়গাটাকে একটু দেখি, একবার এই জায়গা থেকে এবং একবার এই জায়গা থেকে, কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গার থেকে অনেক আহ, এই রেঞ্জের থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, যেমন আমরা যদি এটাকে একটু ড্রয়িংটার মাধ্যমে বোঝাই, যে দুইবার যদি আমরা যে জায়গা টাচ করি, এই জায়গাটা যদি নেই এবং উপরে যে জায়গাটা গেছে, এই জায়গাটা তাহলে আমরা কি ধরবো, এই জায়গাটাকে আমাদের সব সময়ের ক্ষেত্রে ধরতে হবে। এই জায়গাটা হচ্ছে একটা ব্রেকআউট ছিল, এবং বর্তমান রানিং এটা একটা নিকলাইন হয়ে গেছে। নিকলাইন বলতে কি বোঝায়, স্ট্রং লাইন। তো এই লাইনটাকে আপনাকে কি করতে হবে, মার্ক করতে হবে, এটা যেহেতু নিকলাইন। এবং আমাদের কনফার্ম রেজিস্ট্যান্স হচ্ছে এই দ্বিতীয়বার যে জায়গায় টাচ করছে সেই জায়গাটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স, আমরা যেটাকে আর দ্বারা প্রকাশিত করতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সেম আকারে
আমরা যদি নিচেরটাকে ফলো করি সেম আকারে একই রকম হবে, ঠিক আছে? সেম। আচ্ছা, এটা ড্রয়িং একটু মিস্টেক, উইক অনেক সময় এরকম হতে পারে। সেম পদ্ধতিতে আপনার এটা কি হবে, নিচে থেকেও এটা নিকলাইন এবং নিচে থেকে এটা সাপোর্ট হয়ে যাবে। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা আসলে খুবই জরুরি। মার্কেট ট্রেড করতে গেলে এটা ব্যতীত আসলে কোনো কিছু নাই। মার্কেটের আপনি যত ধরনের কনসেপ্ট ব্যবহার করেন, আপনি এসএমসি ব্যবহার করেন, আইসিটি ব্যবহার করেন এবং প্রাইস অ্যাকশন ব্যবহার করেন, এই প্রাইস অ্যাকশনে যে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে সেই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে আইসিটি এবং এসএমসি দুইটা আপনাকে লাগবেই। এটা যদি ড্র না করতে পারেন, আপনি এসএমসি বলেন আইসিটি বলেন, নতুন যদি আরো কোনো কনসেপ্ট তৈরি হয়, এটা না জানলে আপনি কোনো কনসেপ্টই পারবেন না, ঠিক আছে? আমরা তাহলে কি জানলাম, এটা হচ্ছে নিকলাইন এবং এটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই উপরে যেগুলো হয় এগুলো হচ্ছে আমাদের নিকলাইন। নেক্সট টাইমে আমার যখন এই লাইনটাকে ব্রেকআউট করার মতো একটা অপশন আসবে বা এই রেজিস্ট্যান্সে যখন আসবে, তখন তৃতীয়বার টাচ করার পর আমরা কনফার্মেশন নিলাম এবং তৃতীয়বার যখন আবার সেই জায়গা টাচ করতে আসবে, আমাদের ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে এই জায়গা থেকে সেল এন্ট্রি হবে। তো আরেকটা বিষয় একটা মনে রাখবেন, যেটা হচ্ছে আমরা সবসময় সাপোর্টে গেলে বাই করব এবং রেজিস্ট্যান্সে গেলে আমরা সেই জায়গা থেকে সেলে থাকার চেষ্টা করব। যেহেতু রেজিস্ট্যান্স তৈরি হয় সেলারের প্রেশার মাধ্যমে, ধরেন এই যে যখন একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, তার মানে এখানে হিউজ পরিমাণ যে সেলার, সেই সেলারগুলো এই জায়গায় অ্যাক্টিভ আছে, যার কারণেই একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। এবং হিউজ পরিমাণে বায়ার অ্যাক্টিভ থাকার কারণে একটা সাপোর্ট তৈরি হয়। না হলে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হওয়া আমাদের মতো রিটেলার যারা আছে তাদের পক্ষে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বা একটা ক্যান্ডেলের উইক পর্যন্ত তৈরি করার মতো সামর্থ্য বর্তমানে আমাদের নেই। পুরো বাংলাদেশ যদি ট্রেড করে তারপর একটা উইক তৈরি করতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে একটা বিষয়, যে আমরা সবসময় রেজিস্ট্যান্স থেকে সেলে থাকার ট্রাই করব এবং সাপোর্ট থেকে বাইরের দিকে থাকার ট্রাই করব। এখন কোনো কারণে আমার যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে ফেলে, তাহলে আমরা কি করব, এই যে উপরে যে নিক লাইন আছে সেই নিক লাইনকে ব্রেকআউট করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অনেকে আছেন, আমরা যদি এটা একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন, অনেকে আছেন যে লাইনটাকে যদি একটু ব্রেক করে ফেলে তাহলে আপনি বলেন যে এটা ব্রেকআউট, কিন্তু এটা কনফার্মেশন ব্রেকআউট না। আপনাকে উপরে দেখতে হবে আপনার উপরে কি নিক লাইন আছে কিনা। আর যাই হোক, একটু টেকনিক্যাল ইস্যু। তো যখন একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ফেলে, অনেকে ভেবে নেয় যে এই জায়গা থেকে কনফার্ম অলরেডি ব্রেকআউট, কিন্তু দিন শেষে দেখা যায় এরকম ভাবে রিজেকশন আমরা পাই। কারণ কি, ওই জায়গায় যাওয়ার পরে মার্কেট কিন্তু একটা উইক তৈরি হয়, মার্কেট কিন্তু ওই জায়গা থেকে কি হয়, একটা উইক তৈরি হয়। তো অনেকেই এটাকে কনফার্মেশন নেয়, কিন্তু এটাকে কনফার্মেশন নেওয়া যাবে না। কনফার্মেশন আপনি তখনই নেবেন যখন একটা স্ট্রং রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে উপরে যে নিকলাইন আছে সেটাকে ব্রেকআউট করবে, তখন আপনি বুঝে নেবেন যে এটা একটা কি ডিরেক্ট হাই প্রেসারে বা বায়ারের প্রেসার বেশি থাকার কারণে একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে ফেলছে। এবং আমরা সকলেই অবগত আছি, যখন একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে ফেলে তখন এই রেজিস্ট্যান্সটা হয়ে যায় রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ঠিক আছে? এবং আপনার সাপোর্টকে যখন ব্রেকআউট করে ফেলে তখন এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়। তো আমরা এটা আসলে আশা করা যায় সকলেই এই বিষয়টাকে কন্টিনিউ বুঝলাম। আর আমরা যদি সব কেটে দিই, আমরা একটু রিয়েল মার্কেটে এটাকে ফোকাস করি, আমরা 4 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেম একটু শিফট করি এবং এই জায়গায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করার চেষ্টা করি। তো আমরা যদি এই জায়গা থেকে ফলো করি স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমরা রানিং রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, তাহলে আমরা এই জায়গাটাকে আমরা কি পাবো, স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। এবং নিচের যে লাইনটা আছে আমরা এটাকে সাপোর্ট হিসেবে ধরতে পারবো, উপরেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা যদি এটাকে একটু আমরা যদি এটাকে একটু লিখিত আকারে দেই তাহলে অনেকে বুঝবে আবার, ঠিক আছে? তো এটাতে কেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম এই বিষয়টা আমরা একটু বুঝি, যে আসলে আমরা এটাতে কেন ড্র করলাম বা রিজনটা আমাদের জন্য কি। তাহলে আমরা যদি এখন এই জায়গা থেকে একটু ফলো করি, তো এই একটা লাইন, তো অবশ্যই সাপ্লাই এবং ডিমান্ড জোনের উপরে ক্লাস হবে। তো তাহলে এই যে গ্যাপগুলো যে থাকে, এই গ্যাপগুলা কেন আমরা গ্যাপটাকে পূরণ করলাম না সেই বিষয়টা আপনি কন্টিনিউ বুঝবেন। আমরা যদি এটাকে একটু এইভাবে শিফট করি তাহলে আপনি বুঝবেন,
ঠিক আছে। এখন ধরেন যে আমরা একটা রেজিস্ট্যান্সকে আমরা এই জায়গায় কেন ড্র করলাম, আমরা যদি এখানে রিজনটা দেখি, নেক্সট আপনার প্রিভিয়াস মার্কেট এই জায়গা থেকে উইক তৈরি করে বডি আকারে মার্কেট উপরে রিভার্স করছে এই জায়গাটা, এই জায়গাটা একবার রিভার্স, এই জায়গাটা একবার রিভার্স। নেক্সট টাইমে সেলার প্রেশার বেশি থাকার কারণে এই জায়গাটাকে কি করছে তারা, এই জায়গাটাকে ব্রেকআউট করে একটা ডাউনে পরিণত করে দিয়েছে, একটা সাপোর্ট বিকাম এটা হয়ে যে কি রেজিস্ট্যান্স। এটা হচ্ছে একটা কনফার্মেশন। এবং সেকেন্ড যে কনফার্মেশনটা যেটা আছে সেটা হচ্ছে এই জায়গায় একবার রিটেস্ট, এই জায়গায় একবার রিটেস্ট এবং বডি দিয়ে আপনার মার্কেট নিচে যাওয়ার কারণে এই জায়গাগুলোকে আমরা কি ধরছি, একটা স্ট্রং একটা হচ্ছে লেভেল বা একটা স্ট্রং পয়েন্ট, যার কারণে এই জায়গায় আমরা কি করছি, একটা রেজিস্ট্যান্স এরিয়া দিয়ে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা আপনার সাইকোলজি। এবং নেক্সট টাইম আমরা এখানে দেখবো যে আমাদের এখানে কি আছে, প্রিভিয়াস আমাদের, আমরা যদি নিক লাইন দেখি, প্রিভিয়াস নিক লাইন হচ্ছে এরকম, এটা হচ্ছে প্রিভিয়াস নিক লাইন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস নিক লাইন এবং নিচের যে প্রিভিয়াস নিক লাইন পাবেন সেটা হচ্ছে আপনার এটা। তো এটা কেন, অনেকে আপনি প্রশ্ন করবেন যে এটা ভাই কেন আমরা নিচেরটাকে এটাকে ধরতে পারতাম, কিন্তু এটা কেন। তো এটা হচ্ছে একটা ডিপলি আলোচনা আছে, যাই হোক এটা নিয়ে আসলে কথা বলা উচিত না, অনেকে বিগিনার আছে এটা বুঝবেন না। তো সাপোর্টের যে বিষয়টা সেটা আমরা প্রিভিয়াস যদি একটু দেখতাম, তাহলে এই জায়গা থেকে হাইলি বাইং হওয়ার পরে ফলে আমরা এই জায়গা থেকে কি করছি, একটা কনফার্মেশন, সেকেন্ড টাইম কনফার্মেশন আমরা আহ, এই জায়গা থেকে নিছি, যেহেতু এই জায়গা থেকে আপনার হচ্ছে একটা হিউজ পরিমাণ বায়ারের প্রেসারের কারণে এই জায়গা থেকে কি হয়েছে, একটা বাই হয়েছে, যার কারণে এত বড় উইক থাকার ফলে আমরা এটা একটা কি স্ট্রং একটা সাপোর্ট হিসেবে আমরা এটাকে কি করছি, ড্রয়িং করছি। এবং এই জায়গা থেকে হাইলি বাইং হওয়ার ফলে এবং বড় উইক থাকার ফলে আমরা এটাকে কি করছি, একটা আমাদের যে নিকলাইন সেই স্ট্রং পয়েন্ট সেটাকে আমরা ড্র করছি। আমি আশা করি যে এই রিজনটা আপনারা বুঝছেন। তারপর আমি স্ট্রং একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি, আপনারা এই বিষয়টাকে একটু ই করবেন। এখন আপনাদের প্রশ্ন যে আমরা হরিজন্টাল যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে বুঝলাম, এখন ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের জন্য বোঝা জরুরি, এটা নিয়ে একটু টাচ দিব, এটা নিয়ে ডিপলি আলোচনায় যাব না। তো আমরা যদি খালি চোখে এই মার্কেটটাকে দেখি, এই মার্কেটটা কিন্তু একটা আপনার ধরেন যে রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে গেছে এবং একটা কি ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে গেছে। সেটা হচ্ছে কেমন, আমরা যদি এটাকে ফলো করি তাহলে একটু দেখবেন যে মার্কেটটা কিন্তু এরকম একটা ট্রেন্ড আকারে মার্কেটটা উপরে গেছে। ঠিক আছে, এরকম একটা কি স্ট্রং ট্রেন্ড আকারে মার্কেটটা গেছে। এই যে দেখেন কথা বলতে বলতেই অলরেডি এখান থেকে রিজেকশন, মানে আমরা যে জায়গা থেকে রেজিস্ট্যান্সটা ড্র করছি সেই ঠিক রেজিস্ট্যান্স থেকে আমাদের মার্কেট বর্তমান 27 থেকে 19 প্রায় আপনার 70-80 পিপস অলরেডি মুভ দিয়ে দিছে। এবং এটাকে যদি আমরা 15 মিনিট বা 5 মিনিটে শিফট করি তাহলে দেখবেন যে আপনার অলরেডি আপনার এখানে হিউজ পরিমাণে একটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। কিন্তু 4 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে সেখানে কিন্তু একটা উইক মাত্র, সেখানে কি একটা উইক মাত্র। এই জায়গায় যদি আপনি এন্ট্রি গুলো নিতে পারেন বা এন্ট্রি গুলো ধরতে পারেন, মানে দিন শেষে আপনি একটা ভালো প্রফিটে থাকবেন। ঠিক আছে, যাই হোক এটা আমরা এটা ডিপলি আরো ভাবে আলোচনা করব। এবং ট্রেন লাইন নিয়ে আমরা যেহেতু আলোচনা করতেছি, তো এটা হচ্ছে কি মার্কেটের একটা ট্রেন লাইন যেটাকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, নিচের দিকে থাকলে আমরা এটাকে কি বলি, সাপোর্ট একটা ট্রেন লাইন। এটাকে অ্যাশ আকারে আমি দিচ্ছি অনেকে বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট ট্রেন লাইন। এবং আমরা উপরে যদি আপনি একটু দেখি, আহ আচ্ছা উপরে ট্রেন লাইন তেমন নাই কিন্তু ডাউনে অবশ্যই আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা সাপোর্ট। ঠিক আছে, এবং আমরা যদি শর্ট টাইম ফ্রেম শিট করি তাহলে আমরা অবশ্যই রেজিস্ট্যান্স পাবো। তো হায়ার টাইম ফ্রেম আমরা একটু শর্ট পাচ্ছি, বাট এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা আপনার ট্রেন লাইন পাবেন, কিন্তু এই জায়গাগুলোতে আমরা দেখাবো না, লাইভ যে মার্কেট আছে সেই লাইভ মার্কেট থেকে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের 4 আওয়ার যে টাইম ফ্রেমটা বা 4 আওয়ার যে টাইম ফ্রেমটা সেটা কিন্তু আমাদের অলরেডি কাজ। তাহলে আমরা কি জানলাম, রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের জন্য ড্র কত মিনিট টাইম ফ্রেমে ড্র করব এবং কিভাবে কনফার্মেশনে আমাদের ড্র করার জন্য উচিত, যেটা লাইভ প্রুফ আপনি দেখলেন। এবং আমরা কিভাবে একটা ট্রেন লাইন ড্র করব, মার্কেট ট্রেন লাইন ড্র করার জন্য সেম আপনাকে 2বার অলরেডি টাচ করতে হবে। এভাবে 2বার টাচ যদি করে তাহলে আপনার জন্য একটা ভ্যালিড সাপোর্ট বা ভ্যালিড রেজিস্ট্যান্স এরকম আকারে হবে।
ঠিক আছে। এখন আমরা যদি, আচ্ছা যেহেতু আরেকটা যেটা ছিল, যেটা হচ্ছে আপনার এরকম একটু পেঁচানো, এটা নিয়ে একটু কথা বলতেছি না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আপনাকে আরেকটু অ্যাডভান্স হইতে হবে। ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে শিফট করি হচ্ছে 1 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে সেখানে যদি আমরা শিফট করি, 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করলে আমরা এখান থেকে আরেকটা ট্রেন লাইন পাবো, যেটা হচ্ছে ডিপলি, সেটা হচ্ছে এই যে ট্রেন লাইন। এখান থেকে আমরা আরেকটা ট্রেন লাইন পেতে পারি। ঠিক আছে, সরি। আচ্ছা আমরা একটু ড্রয়িং করি, আমরা একটু পেতে পারি। ঠিক আছে, জি জি, আমরা এখানে একটা ট্রেন লাইন পাচ্ছি, যেটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে আমরা এই নিচে থেকেও আমরা সাপোর্ট ড্র করতে পারবো, এই মিডিল থেকেও আমরা এই ট্রেন লাইনকে ড্র করতে পারবো। এই ট্রেন লাইন একটা কি পরিমাণে পাওয়ারফুল, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স, রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, এই দুইটা কি পরিমাণে ভ্যালিড, এটা আপনারা যদি ব্যাক টেস্টিং না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, এবং এই যে একটা রেজিস্ট্যান্স থেকে আমরা কিভাবে অর্ডার ব্লক খুঁজে বের করব, একটা সাপোর্ট থেকে কিভাবে অর্ডার ব্লক বের করব, এবং রেজিস্ট্যান্সের উপরে মার্কেট যখন না, সরি, রেজিস্ট্যান্সের নিচে থেকে মার্কেট যখন নামবে রেজিস্ট্যান্স থেকে, তখন এই মার্কেট থেকে আমরা কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করবো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো। এখন আমরা এই বিষয়ে কয়েকটা জানলাম। তাহলে আমরা কি বললাম, ফার্স্ট টাইমে আমরা কি জানলাম, যে রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স কি, কত মিনিট টাইম ফ্রেমে আমাদের এটাকে ড্রয়িং করা উচিত, সে বিষয়টাকে জানলাম। এবং আমরা তারপরে যেটা জানলাম, যে কনফার্মেশন কয়বার টাচ দিলে আমরা কনফার্মেশন নিব, এবং আমরা যে নিক লাইন আছে সেই নিক লাইন ব্রেক হলে তারপর আমরা কি করব, এটাকে ব্রেকআউট হিসেবে গণ্য করব। যখন ব্রেকআউট এই লাইনটাকে, নিক লাইনটাকে যখন ব্রেকআউট করবে, তখন এটা আমরা কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এবং যদি সাপোর্টকে ব্রেকআউট করে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ট্রেন লাইন ক্ষেত্রেও সেম, একটা ট্রেন লাইন যখন ব্রেকআউট করবে, এই সাপোর্ট যে ট্রেন লাইন ছিল সেটা বিকাম হয়ে যাবে রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন বিকাম হয়ে যাবে সাপোর্ট। ঠিক আছে, এবং এন্ট্রি গুলো কিভাবে নেবেন, যখন মার্কেট এই পজিশনে বা রেজিস্ট্যান্স 4 আওয়ার টাইম ফ্রেম যদি আপনি দেখে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করেন, আপনি নির্ভয়ে আপনি সেই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নেবেন, সেল, রেজিস্ট্যান্স থেকে সেল, এবং আপনার সাপোর্ট থেকে বাই। এবং আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেই যে বাই নেবেন বা সেল নেবেন এরকম কিছু না, যখন একটা রেজিস্ট্যান্স কে ব্রেক করবে এবং এরকম রিজেকশন যেটাকে বললাম, যখন এই রিজেকশন আসবে, যেহেতু এটা সাপোর্ট তখন হয়ে যাবে ব্রেকআউট করার পরে, তখন আপনি এখান থেকে অবশ্যই আপনাকে বাইয়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে। তখন আর রেজিস্ট্যান্স যেহেতু থাকবে না, তখন এই জায়গা থেকে সেল নেওয়ার পরিকল্পনা করানো যাবে না বা করা যাবে না। ঠিক আছে, একটা সাপোর্ট ব্রেকআউট যখন করবে এবং সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এখান থেকে আপনাকে বাই চিন্তা করা যাবে না, অবশ্যই সেখান থেকে আপনাকে সেল একটা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝছেন। আচ্ছা, যাই হোক, আমরা আশা করি যে এই কয়েকটা বিষয়, যেহেতু আর আপনাকে চাপ দিচ্ছি না, যেহেতু এটা ডিপলি, মানে একটা সাধারণ যে যারা ট্রেডার, নিউ ট্রেডার, তাদেরকে আমরা কিন্তু এত ডিপলি ভাবে আলোচনা করি না। ঠিক আছে, এটা যেহেতু আমরা যারা নিউ ট্রেডার, যারা আমরা ক্লাস করি, তাদের কিন্তু এই বিষয়গুলা মাথায় নিতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ডিপলি ভাবে আলোচনা করার উদ্দেশ্য একটাই, যেন আপনারা এটা ব্যাক টেস্টিং করে মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এবং আপনাদের আরেকটা বিষয় যেটা, যেটা হচ্ছে পরে যে দুইটা ক্লাস হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক, বা তিনটা ক্লাস, যেটা হচ্ছে ডিএক্সওয়াই মার্কেট নিয়ে, যেটা হচ্ছে একটা কারেন্সি পেয়ার গোল্ডেরই মতো, যেমন আমরা গোল্ড যে মার্কেট আছে সেখানে যেমন ট্রেড করতেছি, এরকম হচ্ছে ডিএক্সওয়াই একটা পেয়ার, সেটা নিয়ে ডিপলি ভাবে আলোচনা করা হবে। আপনার যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে, ওয়াটার ব্লক যেটা আছে, এই তিনটা টপিক আপনাদের জন্য কি পরিমাণে গুরুত্বপূর্ণ, আপনার ক্লাসে জয়েন না করলে আপনারা এটা বুঝতে পারবেন না। তো আপনাদের অনুরোধ জানাবো সেই ক্লাসগুলোতে কন্টিনিউ জয়েন থাকার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই।